আমাদের একটি ধর্মীয় মূল্যবোধ টপ টু বটম পর্যন্ত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে আখিরাতমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার। ভিন্ন মতকে দমন করা, সেটার পর আজকে মাত্র 8 মাস। আমি আপনাদের অ্যাটেনশন দিতে বলি, 8 থেকে 9 মাসের সাধারণ সামান্য একটি মুক্ত পরিবেশ পাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেগুলো প্রায় অর্ধ শতাব্দী ধরে নাস্তিক উৎপাদনের কারখানা ছিল, শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করা শুরু করলে বিভিন্ন কারণেই এবং বিভিন্নভাবেই আমাদের প্রবাসী যারা স্কলার আছেন তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা অলরেডি এগুলো নেওয়া শুরু হয়েছে। আমরা দেখেছি আমাদের গণ অভ্যুত্থানের পরে নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারেও আমরা এরকম কয়েকজন বিদেশি ফরেন স্কলারকে পেয়েছি, যারা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ডাকে এসেছেন, দেশে কাজ করছেন, দেশে এবং আন্তর্জাতিক জায়গায় বাংলাদেশের অবস্থানটাকে আরেকটু সুদৃঢ় করার জন্য তারা কাজ করে যাচ্ছেন, পলিসি দিয়ে কাজ করছেন, মেধা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন। তো এইভাবেই আমরা আমাদের যে বিশাল জনশক্তি যারা প্রবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় এবং এখন অনেক ভালো ভালো জায়গায় যারা কন্ট্রিবিউট করছেন, তাদের এমন না যে তারা দেশে আসতে চান না বা দেশের সাথে কাজ করতে চান না, তাদের ভেতরেও দেখা যাবে আমরা যদি যোগাযোগ করি তাদের ভেতরে একটা ডিজায়ার থাকে যে আমি আমার দেশের জন্য কিছু একটা করব। তো এই মানুষগুলোকে একত্র করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করতে পারি। আচ্ছা, যেটাতে বিশ্বাস করি যে এডুকেশন শুড বি এক্সপেন্সিভ, মানে আমি বলছি এখানে যে একেবারে কিছু এডুকেশন তো থাকবে সবার জন্য উন্মুক্ত, কিন্তু হায়ার এডুকেশন এবং এই মানের গবেষণাগুলোর জন্য আমরা যাদেরকে কাজে লাগাবো, আমরা যাদেরকে দিয়ে কাজ করাবো, তাদের সম্মান, তাদের স্বীকৃতি, তাদের বিভিন্ন রকমের অনুদান এবং সম্মাননা, এই জিনিসগুলো সবার আগে ঠিক করা উচিত, যাতে ওনারাও এই গবেষণাগুলো করতে ইন্সপায়ার্ড হন। প্রজেক্ট মডেল লাগবে কিভাবে কাজ করতে হবে। যারা অলরেডি এইরকম ইন্টিগ্রেটেড এডুকেশন রিফরমেশন নিয়ে কাজ করেছেন, এই ধরনের কিছু অর্গানাইজেশনের মডেল নিয়ে আমাদেরকে প্রথমে একটা মডেল রেডি করতে হবে যে শিক্ষা ব্যবস্থাটা যে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, কোথা থেকে শুরু করব, কতটা সময় লাগতে পারে, কারা কারা আমাদেরকে সাহায্য করতে হতে পারে এবং এই জন্য আমাদের কি কি পেপার ওয়ার্ক করতে হবে। এভাবে আমরা একটা প্রজেক্টের একটা মডেল, একটা পাইলট মডেল রেডি করতে পারি। আমাদের প্রণোদনা এবং স্বীকৃতি কাঠামো লাগবে। খুব স্বাভাবিকভাবেই এডুকেশন তো চ্যারিটি না, এডুকেশন চ্যারিটি অন্য জিনিস, এডুকেশন আরেক জিনিস। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমরাও আমাদের দেশেরও এখন আলহামদুলিল্লাহ প্রচুর ছেলে মেয়ে বাইরে গবেষণা করছে, প্রচুর ছেলে মেয়ে বাংলাদেশে থেকেও তারা গ্লোবালি গবেষণার মতন যোগ্যতা অর্জন করেছে। আমরা যদি এভাবে এই ধরনের মডেলগুলোকে কাজে লাগিয়ে বিদেশি গবেষকদেরকে বা প্রবাসী গবেষকদেরকে আমরা আমাদের বাংলাদেশের সত্যিকার ভাবে শিক্ষা ব্যবস্থাকে, স্যার যে কথাগুলো বলছিলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, বাংলাদেশের প্রতিটা জায়গায় এখনো অনেক কাজ করার বিষয় আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভিন্ন মতকে দমন করা, সেটার পর আজকে মাত্র 8 মাস। আমি আপনাদের অ্যাটেনশন দিতে বলি, 8 থেকে 9 মাসের সাধারণ সামান্য একটি মুক্ত পরিবেশ পাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেগুলো প্রায় অর্ধ শতাব্দী ধরে নাস্তিক উৎপাদনের কারখানা ছিল, আজকে শ্রদ্ধার সাথে বলছি যে আমি গতকাল বলছিলাম যে অধ্যাপক অনুপম রায়, অধ্যাপক আনিসুজ্জামান প্রয়াত, ওনাদের প্রজেক্ট সম্পূর্ণ মিজারেবলি ফেল করেছে। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ওনারা নাস্তিকদের কারখানা বানিয়েছিলেন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্র এবং ছাত্রীরা কাদেরকে সমর্থন দিচ্ছে, কোন মূল্যবোধের পাশে দাঁড়িয়েছে। এটা শুধু একটি আঞ্চলিক বা মাত্র 20,000-25,000 মানুষের ম্যান্ডেট ভাবলে ভুল হবে। আপনাকে বুঝতে হবে এই বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট বা জাহাঙ্গীরনগর, এগুলো সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে স্টুডেন্টস, মেধাবী স্টুডেন্টদেরকে ড্র করে, তাদেরকে এনে এখানে ভর্তি করে, তাদেরকে পড়াশোনা করে। সুতরাং এখানে সব ধরনের ডাইভার্সিটি আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, হিন্দু আছে, মুসলিম আছে। সেখানে ওভারওয়েলমিং মেজরিটি আজকে কোন ধরনের মূল্যবোধ চায় দেশে প্রতিষ্ঠিত হোক, এগুলো নোটিস করা উচিত। এগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে গেলে চলবে না। যাই হোক, আমি মনে করি আমাদের শিক্ষকদের অনেক কিছু করার আছে। আমাদের যারা যারা পলিসি নির্ধারণ করবেন তাদের আশা করি আজকের এই ন্যাশনাল ডায়ালগ থেকে তারা শিক্ষা নেবেন এবং আমরা মনে করি যে এটা শুড বি দ্য বিগিনিং। আমরা আসুন
বছরে বা বছরে আরো কোনো কখন আমরা একটা আরো আরো ব্যাপক অন্যদেরকে ডেকে শিক্ষক, প্যারেন্টস, স্টুডেন্টস, এমপ্লয়ার্স সব ধরনের স্টেক হোল্ডারদেরকে ডেকে আমরা বাংলাদেশের সিলেবাস থেকে শুরু করে পুরোটা একটা কমপ্লিট ওভারহল আপনি একটা সুযোগ পেয়েছেন। প্রায় 54 বছরের প্রথম একটি স্বৈরাচার মুক্ত, 54 বছরের মধ্যে 15 বছর স্বৈরাচার না, স্বৈরাচার এর আগেও আরো 10 বছর এবং এর আগেও মানে স্বাধীনতার পর প্রথম 3-4 বছর তো সম্পূর্ণ মানে ভয়ঙ্কর স্বৈরাচার ছিল। সুতরাং প্রায় 50 বছর আমার মনে হয় গণতান্ত্রিক পরিবেশ আমরা 2-3 বছর পেয়েছিলাম কিনা, 91 পর বছর 2 এবং 2001 পর কয়েক বছর বা 96 2-3 বছর করে 10 বছর হয়তো বাদ দেবে, 40 বছর 45 বছর আমরা স্বৈরাচারের অধীনে ছিলাম। তাইওয়ান টেকনোলজিতে উন্নত হয়েছে, আমরা হতে পারতাম। যাই হোক, এখন ইন্ডাস্ট্রিতে দেখুন আমাদের সরকারি চাকরিতে আমরা বছরে প্রায় 3000, মাত্র 3000 বিসিএস যদি ধরি, এবং বিসিএস এর বাইরে খুব বেশি হলে হয়তো আরো 10,000, 20,000, ইভেন যদি 1 লক্ষ আমরা নিয়োগ দেই, যদিও 1 লক্ষ দেই না, কারণ আমাদের সর্বমোট 13 লক্ষ সরকারি কর্মচারী আছেন। তো ওনারা যদি গড়ে 30 বছর কাজ করে তাহলে 50,000 করে প্রতি বছর নিয়োগ হতে পারে বলা যায়। 30 থেকে 40 বছর, অনেকে যারা আর্লি 20s-এ স্টার্ট করেন তারা অনেকে 40 বছরও কর্মক্ষম থাকে। তো এখন এই চাহিদার প্রেক্ষিতে বিপরীতে আমরা পরীক্ষা অবতীর্ণ হচ্ছি শুধু বিসিএস-এ প্রায় 4 লক্ষ। তার মানে 4 লক্ষ পরীক্ষা দিয়ে 3,000, এবং 3,000 পদ কিন্তু আপনার জন্য বা আমার জন্য উন্মুক্ত না, কারণ যেগুলো বিশেষায়িত পদ, স্পেশালাইজড যেগুলো ধরুন মেডিসিন বা সাবজেক্ট ওয়াইজ যে শিক্ষাগুলো, অথবা পরিসংখ্যান অথবা অর্ডিনারি অ্যাকাউন্টস, দেখা যায় যে অনেকগুলো পদেই আপনার সেরা ছাত্র বা ছাত্রীও এলিজিবল না, মানে অ্যাপ্লাই করার জন্য উপযুক্ত না। তো তাহলে যেমন আমি যদি ডাক্তার না হই তাহলে মেডিকেলের যে 700-800 পদ আছে সেগুলো যদিও বিসিএস এর টোটাল তালিকা আসে, বা আমি বিসিএস যে জুডিশিয়াল সার্ভিস সরকারি জাজ, সেখানেও কিন্তু যারা আইনের ছাত্র না তারা আবেদন করতে পারে না। এনিওয়ে এত ডিটেলসে যাওয়ার প্রয়োজনের মতো কথা হচ্ছে, একজন প্রার্থীর সামনে হয়তো 2000 পদের বিপরীতে 3 লক্ষ মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন এটা তো ইটস এ মাইন্ডলেস ওয়েস্ট অফ, মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রেশাস রিসোর্সেস। কারণ আমাদের শিক্ষা, রাজনীতি, ব্যবসা, শিল্প সবকিছুর সাবজেক্ট ম্যাটার কিন্তু মানুষ। কারণ সততা, সহনশীলতা, দেশপ্রেম, মানবিকতা এগুলি থেকেই কিন্তু সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়ে থাকে। যতই আমরা বলেছি যে ছাত্রলীগ হচ্ছে দেশপ্রেমের সবচেয়ে বড় সার্টিফিকেটধারী শক্তি, যতই তারা বলেছে যে এই দেশকে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তারা সবচেয়ে বড় ভূমিকা অর্জন করেছে, কিন্তু আমরা দেখেছি তারা এই দেশকে রেখে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। সম্মানিত সুধীজন, সেই জন্য আমি বলতে চাই, দেশপ্রেম তৈরি করার জন্য প্রত্যেক ব্যক্তির শিক্ষার সাথে সব সততা, সহনশীলতা, পরমত শ্রদ্ধা, দেশপ্রেম এগুলি ওতপ্রোতভাবে জড়িত। আর সেটি সম্পৃক্ত করার জন্য নৈতিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষাকে অন্তর্ভুক্ত করার জন্য করতে চাই, তাহলে দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, এই সকল কিছুর সাথে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ তৈরি করা। একজন ডাক্তার চাই, কিন্তু তাকে একজন আল্লাহ ভীরু ডাক্তার চাই আমরা। একজন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার চাই, কিন্তু একজন আল্লাহ ভীরু ইঞ্জিনিয়ার চাই, যার ভুলের কারণে রানা প্লাজার মতো ধসের সৃষ্টি হবে না, জীবন দিবে না হাজার হাজার লোকেরা। সেই রকম একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের একটি ধর্মীয় মূল্যবোধ টপ টু বটম পর্যন্ত শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করে আখিরাতমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার, যাতে দুনিয়াকে যেমন সে সার্ভ করবে তেমনি আখিরাতের ভয়ে দুনিয়ার দক্ষতাকে প্রপারলি কাজে লাগার জন্য সে চেষ্টা করবে।